ইউনূস পালাবে কোন পথে? আচ্ছা, ইউনূস পালানোর জন্য আসলে বিমান লাগবে, এবং সেই বিমান যদি ভারত মহাসাগরের উপর দিয়েও যেতে চায় তাহলে সেটা অনেক হাজার ঘন্টা লাগতে পারে কোথাও পালিয়ে যাওয়ার জন্য। গতকালকে বাংলাদেশে একজন মৃত ব্যক্তির লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোন বাংলাদেশে আছি আমরা? এটা থেকে আপনি আর কি কি অশনি সংকেত পাচ্ছেন এবং এর পিছনের কারণ, এবং এটা কি আসলে মৌলবাদের একেবারে চূড়ান্ত রূপের বহিঃপ্রকাশ কিনা, এ নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন। বাংলাদেশে এই মুহূর্তে কোন ধরনের আইনের শাসন নেই, কারণ যারা মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছে তারা তো অসাংবিধানিক, অতএব জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের বিদেশি প্রভু, যেই প্রভুরা নিজেরই বলছেন যে $29 মিলিয়ন শুধু দুইজনের একটা কোম্পানি কি দেওয়া হয়েছে বাংলাদেশের রেজিম চেঞ্জের, তাদের কাজ করার জন্য তারা এখানে বসেছে। অতএব সেখানে জনগণের কি হবে না হবে, কি ধরনের মানবাধিকার, সামাজিক অধিকার, প্রেস ফ্রিডম, বিচার ব্যবস্থা, সমস্ত কিছুই ধ্বংসের দ্বার প্রান্তে শব্দটা ব্যবহৃত করাচ্ছে, আর ঠিক নয়, আমরা করছি না, এটা ধ্বংসপ্রাপ্ত। এখন বাংলাদেশ টোটালি ধ্বংসপ্রাপ্ত। সেখানে একজন মৃত ব্যক্তি, আপনি যে কোনো ধর্মের হন আর আপনি ধর্ম অবিশ্বাসী হন, আমরা যখন ছোট্ট একটি প্রাণীও মারা যায় তার প্রতিও আমরা সহানুভূতিশীল হই। আর মানুষ, আমরা সব ভাষায়, সব পৃথিবীর সকল ভাষাই বলে যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী, কারণ আমরা বুদ্ধিমান এবং আমরা মৃত্যুর পর আমরা সৎকার করি, আমরা জাস্ট ফেলে দিই না। সেখানে এই উগ্রবাদ এমন চরম পর্যায়ে বাংলাদেশে, আমি এটা অন্য ভাষায় বলতে পারছি না, চরমের একদম লাস্ট পর্যায়ে আছে, যেখানে আমরা এখন সকালবেলা যখন শুনি যে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিস্মিত হই না, আর বিস্মিত হয় না, বিস্মিত হয় না। কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে এমন একটি ভাগাড়ে পরিণত হয়েছে যেখানে ইসলামের কথা বলা হচ্ছে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মৌলিক বিষয়, এবং ইসলামের সাথে রাজনীতির কোনো, ইসলাম দ্বারা দেশ পরিচালিত হয় না, বা কোনো খ্রিস্টান ধর্ম দিয়ে দেশ পরিচালিত হয় না, কোনো ধর্ম দিয়ে দেশ পরিচালিত হয় না। ধর্ম পরিচালনা, দেশ পরিচালনা করা হয় ম্যানিফেস্টো দিয়ে বা রাজনৈতিক শক্তি দিয়ে, যারা আগেই ডিক্লেয়ার করে দেশটাকে কিভাবে তারা চালাবে। অতএব আমাদের দেশে একজন ব্যক্তির লাশকে তুলে পুড়িয়ে দেয়া, যত আমরা কষ্ট নিতে 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 এখন আর আমরা বিস্মিত হই না, আমাদের আর কষ্ট হয় না। আমরা শুধু অপেক্ষা করছি যে কত দ্রুততম সময়ে এই ইউনূসের তাসের ঘর ভেঙে পড়বে। কারণ আর যেহেতু বাংলাদেশের কোনো ধরনের তার সাপোর্টার নেই, সেই জন্য আর সময়, আমি মনে করছি যে যারা বাংলাদেশের এই পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটা সুসংবাদ দিতে পারি। ইউনূসের কালে যে ঘটনাগুলো প্রতিদিন ঘটছে তাতে নিজেই সে নিজকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে, এবং ক্ষয়ের প্রায় শেষ প্রান্তে। গত 72 ঘন্টায় বাংলাদেশে দেখা গিয়েছে যে যারা ডক্টর ইউনূস দ্বারা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা কিন্তু রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করছে এবং ইউনিভার্সিটিটাকে ঠেকাতে পারছে না। অতএব দুঃখজনক ভাবে হলো সত্য, বাংলাদেশকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের, মধ্যযুগেও বোধহয় লাশ পুরানোর, আরেকজনের লাশ তুলে পুরানোর ঘটনা আমার জানা নেই। আমি স্বীকার করি, ইউরোপিয়ান ইতিহাস পড়েছি, ভারতবর্ষের ইতিহাস পড়েছি, চাইনিজ ইতিহাস পড়েছি, এমনকি আমেরিকান ইতিহাস, মধ্যযুগ থেকে পুরাণ যুগ এবং বর্তমান যুগের, কিন্তু আমার জানা মতে এরকম এই ধরনের প্রতিহিংসা বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার একটি মৃত লাশও হয়, এটা ইউনূস সরকারের সময় হয়েছে, এবং এটা একটা ফলক হিসেবে থাকবে যে অনাদিকাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস নিয়ে বাঙালিরা যখন পড়াশোনা করবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে বাংলাদেশের ইতিহাস নিয়ে ডক্টর ইউনূসের নাম সেখানে কালো অধ্যায় হিসেবেই লেখা থাকবে। ধন্যবাদ আপনাকে। দীপান্বিতা মার্টিন, আপনার কথা বুঝতে পারি কিন্তু শব্দ, হ্যাঁ আমি মিউটেড ছিলাম। ধন্যবাদ দাদা।
একটু নার্ভাসও থাকি আপনাদের মতন বিজ্ঞজনদের সাথে লাইভ করবার সময়, কারণ আপনারা আমাদের শিক্ষক। এখানে একজন মন্তব্য করেছেন, ভাই না বোন আমি আসলে জানি না, মন্তব্যটা তুলে ধরছি দাদা আপনার উদ্দেশ্যে। তিনি লিখেছেন, তিনি জানতে চাইছেন জাহাঙ্গীর ভাই সেনাবাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন, যদি বলতেন। আমি এই বিষয়টি নিয়ে, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এই বিষয়টি নিয়ে আমি মনে হয় কয়েকজন যারা বিশ্বব্যাপী এই কথাটা বলছেন তাদের মধ্যে আমি একজন। আহ, সেনাবাহিনীর কথা বলতে গেলে খুব সংক্ষেপে কিন্তু খুব স্পষ্ট কিছু কথা রয়েছে, সেটা বলি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বাংলাদেশের গৌরবের ইতিহাস আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1971 সালে সেই সেনাবাহিনী বাংলাদেশের যে বাংলাদেশ সহ বিশ্বের যিনি নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সরাসরি এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী পরবর্তীতে আরেকটা কাজ করে, তারা আরেকজন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করে। তারা তারপর যে কাজটুকু করেছে, তারা দুইবার ক্ষমতা দখল করে অসাংবিধানিক ভাবে বাংলাদেশে। তারা এখন সর্বশেষ যে কাজটি করেছে সেটা হলো তারা নিজেরা ক্ষমতায় আসীন পিছন থেকে তারা কয়েকজন এই টুকাইকে সামনে রেখেছে যারা ব্যক্তিগত জীবনে অসচ্ছল, ব্যক্তিগত জীবনে তাদের পড়াশোনা নেই এবং তাদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নেই, কানেকশন নেই। তাদেরকে এই সশস্ত্র এই সেনাবাহিনী তাদের নিজেদের গাড়ি দিয়ে বাংলাদেশ ভ্রমণ করানো হয়েছে গত মাসে, আপনারা দেখেছেন যে, এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এই সেনাবাহিনী গত 16ই জুলাই বঙ্গবন্ধুর জন্মস্থানে এই এনসিপি নেতৃবৃন্দদেরকে নিয়ে যায় যে মার্চ টু গোপালগঞ্জ। এটা কিন্তু মিলিটেন্ট ওয়ার্ডিং। আমরা ওয়ার্ডিং গুলো বুঝি, যেমন আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন লেখা দ্য ভয়েস নিউজ। আপনি ভয়েস নিউজের একজন এক্সিকিউটিভ এডিটর আর অ্যাসোসিয়েট এডিটর। এই যে স্পষ্ট ভাবে লেখা দ্য ভয়েস নিউজ, অতএব এখান থেকে আপনি বুঝতে পারছেন আমরা কি মিন করতে চাচ্ছি। এটা মিলিটেন্ট ওয়ার্ড নয়। আর আমার পেছনে যদি এখন লেখা থাকতো যে মার্চ টু সামার, মার্চ টু এই যে যমুনা, এটা হলো মিলিটেন্ট। তার অর্থ হলো যে আমরা সেখানে যাব, আমরা সেটাকে ধ্বংস করব। অতএব তারা ডিক্লার করে সেখানে গেল এবং বাংলাদেশ সেনাবাহিনী যে কাজটুকু করলো, তাদেরকে প্রোটোকল দিল, তাদের সাজোয়া যান ব্যবহার করতে দিল এবং সেখানে এই বিশ্লেষণটা আপনার অনুষ্ঠানেই আমি এটা করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা যারা দেখুন গোপালগঞ্জে সেদিন কি ঘটলো, গোপালগঞ্জে আওয়ামী লীগ সহ কোন রাজনৈতিক দল তাদের এই মার্চ টু গোপালগঞ্জকে বাধা দেওয়ার জন্য কোন অ্যান্টি আয়োজন করেনি, প্রতিবাদমূলক কিছুই আয়োজন করেনি। তারা তাদের পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, ম্যাজিস্ট্রেট বাহিনী সমস্তদেরকে নিয়ে গাড়ি বহর নিয়ে আমরা লাইভে দেখছিলাম, তারা গোপালগঞ্জে পৌঁছলেন এবং তাদের সরকারের টাকায় হোক আর বিভিন্ন মানুষের টাকাই হোক, তারা যে স্টেজ তৈরি করলেন সেই স্টেজের সামনে আমরা লাল অনেকগুলো খালি চেয়ার দেখতে পাই এবং সামনে বোধহয় 10 জন বা 20 জন বসা ছিলেন, তাদের সকলেই সাংবাদিক। 2 জনকে সেখানে দেখা গেছে তারা কি আসলে বাংলাদেশি না আফগানি, এবং তাদের চেহারা চরিত্র এবং বেশভূষায় দেখা গেছে তারা আসলে মস্তান শব্দটা ব্যবহার করলাম, তারা হলো ক্যাডার। 2 জন ছিল। আর স্টেজে যখন তারা আসে এই এনসিপির, তারা সেখানে বাংলাদেশের জাতির জনকের প্রতি এরকম অসম্মানমূলক শব্দ চয়ন করছিলেন, তখন উপস্থিত জনতা চতুর্দিক থেকে এই সভা এসে সভা পণ্ড করে দেয়। আমরা দেখেছি সেখানে এই লাল চেয়ার গুলো উঠতে, আমরা কিন্তু দেখিনি কেউ কাউকে আহত করতে বা মারতে বা লাঠি পেটা করতে বা গুলি করতে বা ছুরি দিয়ে আঘাত করতে। এই অ্যানালিসিসটা আমি আশা করি আমরা যারা শুনছি আপনারা শেয়ার করবেন, কাট করবেন। এটা সেখানে কিন্তু গোপালগঞ্জবাসী এই স্বভাব এসে পণ্ড করে দেয়। পণ্ড আর আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু বিভিন্ন ওয়ার্ডিং এবং টার্মিনোলজি
অন্য শব্দ। তারা বলছিল মার্চ টু গোপালগঞ্জ, সেখানে প্রতি উত্তরে তারা কিছুই করেনি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সিটিজেন, গোপালগঞ্জের সিটিজেন, তারা তাদের দেশকে রক্ষা করার জন্য যখন আমাদের জাতির পিতাকে অসম্মানমূলক কথা বলছিলেন, ঠিক তখনই তারা এই সভা পণ্ড করে দেয়। সেই সভাতে গোপালগঞ্জবাসী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকার সাহেবকে ফোন করেছিলাম, টেক্সট করেছিলাম, ইমেল করেছিলাম যে আপনার বাহিনী যে গোপালগঞ্জে সরাসরি অন লাইভ, অন ক্যামেরা, অন ভিডিও যে অর্ডার করছে যে সরাসরি বুকে গুলি করার জন্য, লাইভ বুলেট ইউজ করার জন্য, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। এখনো বলছি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, বা সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে বলছি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং প্রমাণ করুন যে সেখানে সেই দিন গোপালগঞ্জবাসী আপনাদের সেনাবাহিনীর উপর কোন ধরনের আক্রমণ করেছিল। অতএব নিরস্ত্র এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ দেশের জনগণের উপর সেদিন এই সেনাবাহিনী সরাসরি তাদের লাইভ গুলি বর্ষণ করে, যেই সেনাবাহিনী ৩রা অগস্ট বলেছিল এই সেনাবাহিনী তার দেশের মানুষের উপর গুলি করবে না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কি করে, তাদের প্রতিশ্রুতি, তারা যে বেতন পায় আমাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে, সেই বেতন পাওয়ার জন্য ওনাদের একটা প্রতিশ্রুতি আছে, শপথ রয়েছে। সেই শপথটা কি? তাদের শপথ হলো যে তারা 18 কোটি বাংলাদেশিকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনসাধারণকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। কিন্তু দীপান্বিতা মার্টিন, আপনি তো জার্নালিস্ট, আপনি আমাকে উত্তরটা দেন, ওনারা কোন দেশের সাথে যুদ্ধ করেছেন যে বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা রক্ষা করেছেন? এবং আপনার সাথে আমি এটাও প্রশ্ন করি যে সেদিন তারা 18 কোটি মানুষকে রক্ষা তো দূরের কথা, তারা গণভবনকে রক্ষা করতে পারে নাই, এবং আমাদের গৌরবের স্তম্ভ ইমারত যে বাংলাদেশের পার্লামেন্ট, সেটাকে তারা রক্ষা করতে পারে নাই। অতএব এই সেনাবাহিনী আসলে, যে প্রশ্নটা আপনারা করেছিলেন, আপনারই উত্তর দেন, এই সেনাবাহিনী এছাড়া দেশের জন্য কি কোনোদিন কোনো কাজ করেছে? আমার তো মনে হয় না। যদি না করে থাকে তাহলে এই সেনাবাহিনী বর্তমানে যে কাজ করছে, আসলে তারা ঠিকাদার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য, এবং তারাই ক্ষমতার মূল উৎস। বর্তমানে যে যে জগদ্দল পাথরের ন্যায় যে অসাংবিধানিক সরকার আমাদের বুকে চেপে ধরে বসে আছে। ধন্যবাদ আপনাকে। আনমিউট করতে হবে একটু। চমৎকার দাদা, আমি দস্তগীর দাদার সাথে আরেকটু বরঞ্চ আসলে সংযোগ করতে চাই যে যারা আপনারা আমাদের বাংলাদেশ মূল স্বাধীন হওয়ার পরে, বিজয় বিজয় আসার পরে এই যাবৎকালে বাংলাদেশের যে কয়টা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশ ধ্বংসের যদি ষড়যন্ত্র আসলে আমরা হিসাব করে দেখি 1975 সাল থেকে সেনাবাহিনীর হাত ধরেই বাংলাদেশে ঘটেছে। তো দাদা, আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনার কাছে মানুষ একের পর এক প্রশ্ন করছে, অনেক কিছু জানতে চাই। আমরা লাস্ট দুটো প্রশ্ন আপনার উদ্দেশ্যে আমি পড়ে শোনাই, আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটির উত্তর দেবেন। দস্তগীর ভাইয়ের কাছে জানতে চাই, শি জিনপিং পুতিন মোদির বৈঠকের পরেও কি আমেরিকা ট্রাম্প ইউনূসকে সমর্থন করে যাবে নাকি বন্ধ করবে? এই বৈঠকের পর কি ট্রাম্প ভারতের সাথে সমঝোতা করে ইউনূসকে ফিরিয়ে নিবে? আর একটি প্রশ্ন আপনার কাছে করেছেন সুমন এস, তার প্রশ্নটি আমি একটু তুলে ধরি এবং এই বিষয়টা নিয়ে আমিও আসলে জানতে আগ্রহী। এই প্রশ্নটির উত্তর আপনি দিলে আমাদের বেশ ভালোই লাগবে। পিটার হাফের কক্সবাজার সফর নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা মার্টিন, আমাকে আপনার এই পপুলার এই অনুষ্ঠানে আমাকে আনার জন্য। মানুষ অনেক কিছুই জানতে চায়, আমার কাছে সকল উত্তর থাকবে সেটা আমি মনে করি যে এটা আসলে একটি কঠিন কাজ। আমরা 71 সনে শিশু ছিলাম, আমি অন্তত পক্ষে, দীপান্বিতার জন্মই হয়নি বহু পরে। সেখানে আমরা 71 সনের যে গৌরবের ইতিহাস, সেখানের অংশ আমরা নিতে পারিনি। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরাধীন অবস্থা, সেখান থেকে আমরা প্রত্যেকেই যুদ্ধ রয়েছি, এবং সেই যুদ্ধ পরিস্থিতিতে আমি আমার কাজটুকু করে যাচ্ছি, এবং সেটা কোনো ধরনের প্রত্যাশা
ইন ভাবে বা শুধু বাংলাদেশের মানুষের জন্য। আমরা যারা বাংলাদেশ বিরোধীরা রয়ে গেছে বাংলাদেশে, তারাও জানে যে আমরা আমাদের মুখ বন্ধ করতে পারলে তারা বাংলাদেশে একটা আফগানিস্তান, বাংলাদেশে একটা পাকিস্তানের মতন তৈরি করতে পারে। মিস্টার শি এবং এটা বলা হচ্ছে আরআইসি বোধ হয়, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। যদিও রাশিয়া, ইন্ডিয়া, চায়নাই ছিল না, সেখানে আরো অনেকগুলো দেশ ছিল। এই মিটিং এর পর যে ইঙ্গিত, আমেরিকার জন্য যে ইঙ্গিত, সেটা একটু বলে রাখা উচিত। চীন রাশিয়ার ঘনিষ্ঠতা, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আরো চীনের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। সামিতে পুতিন শি একসাথে উপস্থিত থাকা তা প্রতীকী বার্তা দেয় পশ্চিমাদের যে সেখানে আর একচ্ছত্র যে যেটাকে বলা হচ্ছে এককেন্দ্রিক আধিপত্যবাদ, সেটার প্রতি চ্যালেঞ্জ, সেই সাথে যুক্ত হয়েছে ভারত। আমি ভারতের বিষয়টা আগেও বলেছিলাম, আবারও বলি, ভারত একই সময়ে আমেরিকার সাথে বিভিন্ন প্যাক্টে যুক্ত। ইন্ডিপেন্ডেন্টলি ভারত আমেরিকার সাথে, যেমন কিছুদিন আগে টেরিফের বিষয়ে ভারত কিন্তু কোনো নমনীয়তা দেখায়নি। আমেরিকা এমনকি চাপ প্রয়োগ করেছিল যে তুমি ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ না করে তাহলে এই টেরিফ 55% থাকবে। সেটা তাকে করেনি, তারা মূল্য দেয়নি, বা অনেকটা বলবো বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলবো। তাহলে যেখানে ভারত, রাশিয়া এবং চায়না একত্রিত হয়ে অনেকগুলো বিষয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে। একটা তো বললাম, ডি-ডলারাইজেশনের বিষয়টা বলা হয়নি। বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের উদ্যোগে মার্কিন ডলার নির্ভর বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হবে। অর্থাৎ আমেরিকান ডলার বিহীন যদি ব্যবসা তারা শুরু করে দেয়, যা এই দেশগুলো মিলে কিন্তু আবার লাতিন আমেরিকান কিছু দেশ মিলে তারা কিন্তু, এবং সাউথ আফ্রিকা মিলে তারা কিন্তু ব্রিক্স নামক একটা সংস্থা, সেখানে তাদের ইতিমধ্যে নতুন মুদ্রার চালু করা। অতএব সমস্ত দিক দিয়েই আমেরিকা, এবং সেই সাথে যে কথাটা আজকে আমরা এখনো পর্যন্ত আনার সুযোগ হয়নি, এই সর্বশেষ এই প্রশ্নের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, যে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। দেখুন, বাংলাদেশে গত পিটার হাসের পরে এখনো পর্যন্ত কিন্তু কোন ধরনের অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়নি। কিন্তু এই 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যখন এসসিও সম্মেলন হয়ে গেল, ঠিক একই সময়ে ওয়াশিংটন বাংলাদেশে একজন অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছেন, তার নাম হলো ব্র্যান্ট ক্রিস্টেনসেন, এবং ভারতেও একই সময়ে উনি আরেকজনকে নিয়োগ দিয়েছেন। তা আমরা বাংলাদেশেই থাকি, যে বাংলাদেশের সাথে এখন আমেরিকার যে সম্পর্ক, সেটাতে কি হবে? এখনো পর্যন্ত যারা বাংলাদেশে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কগুলো দেখতেন, তাদেরকে চার্জ d'affaires বা তারা অনিয়োগ প্রাপ্ত, জাস্ট এম্বাসিতে চাকরি করেন বা আছেন এমন একজনকে দায়িত্ব দিয়ে কাজটুকু পরিচালনা করেছেন। 3 জন ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখন একজন অ্যাম্বাসেডর নিয়োগ, এবং যেই অ্যাম্বাসেডর, এটা বলতে হবে, যেই অ্যাম্বাসেডর বা এই ট্রাম্প এর প্রথম কালে 2019 সন থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় ওনাদের এম্বাসিতে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে কাজ করে এসেছেন। অতএব এই একই ব্যক্তি 2 বার বাংলাদেশে নিয়োগ পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন এবং একজন প্রফেশনাল কূটনীতিককে ট্রাম্পের নিজের পরিচিত, ব্যক্তিগতভাবে পরিচিত এবং ট্রাস্টি একজন মানুষকে পাঠানোর মৌলিক কারণটা হলো যে যে ডক্টর ইউনূসকে যে ফর্মুলা দেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনের আগে এই এসসিও মিটিং, এবং সেই এসসিও মিটিং থেকে আমেরিকাকে সমস্ত দিকে চ্যালেঞ্জ করা, এবং আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে আবার টুইট করা এবং এটা নিয়ে সংশয় প্রকাশ করা, নিশ্চয়ই তারা বিষয়টাকে দেখতে পাচ্ছে একটা চ্যালেঞ্জ হিসাবে। সেখানে আপনি নিজেই দেখছেন যে 7ই অগস্ট 2024 সনে ডক্টর ইউনূস ভারতীয় গণমাধ্যমে বলেছিলেন 7 সিস্টার দখল করে নেব, পশ্চিমবঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি হবে, এমনকি আরাকানে আমরা মানবিক করিডোর দিব। কিন্তু তার পরবর্তীতে আজ পর্যন্ত কিন্তু আর ডক্টর ইউনূস ইন্ডিয়া নিয়ে, এবং
এমনকি উনি হুমকি ধামকি দিচ্ছিলেন ভারতকে, যে ভারতের আপনাদের দেশে বসে কোনো মানুষ আমাদের দেশ নিয়ে কথা বলতে পারে। এটা এটা কিন্তু খুবই উদ্ধত্তপূর্ণ আচরণ। কোন দেশের আমার দেশে যেমন তিব্বতে আপনি জানেন দালাই লামা ভারতে ভারতে বসবাস করে, যেদিন থেকে উনি বাধ্য হলেন তিব্বত ছাড়তে। কিন্তু আজ পর্যন্ত চায়না এত বড় শক্তিশালী দেশ হয়ে কিন্তু ভারতকে শাসায়নি যে তুমি দালাই লামাকে তোমার দেশে রাখতে পারবে না। সো এটা তাদের সার্বভৌমত্ব। এই বিষয়গুলো ইতিমধ্যে স্তীমিত হয়ে গেছে। আপনার মাধ্যমে এটাও জানিয়ে রাখি যে 24 বা 26 লক্ষ ভারতীয়র সন্ধান বাংলাদেশে পাওয়া যায়নি। ইলিশ যাওয়াও বন্ধ হয়নি, আম যাওয়াও বন্ধ হয়নি, ভারত থেকে আমদানি বন্ধ হয়নি, অথচ ভারতকে এখন উল্টা তোষামোদী করা হচ্ছে।